দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা বিভাগের ডয়েচে ভেলের যে বিশেষ ফেসবুক লাইভ, সেই ফেসবুক লাইভে আজও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের কথা বলবো। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকলেও আসলে তাকে এখনও জয়ী ঘোষণা করা যাচ্ছে না। জয়ী যে ঘোষণা করা যাচ্ছে না তার নানামুখী বিশ্লেষণ আমি এবং আমাদের সহকর্মীরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আমাদের ক্যামেরার পিছনে আরাফাত আছেন, জাহিদুল হক যোগ দিবেন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে, এবং আমাদের সাথে অমৃতা পারভেজ এবং সুরিতা শবনম রয়েছেন। আমি প্রথমে যে বিষয়টির জন্য আসলে আমাদের যে বিশ্লেষক রয়েছেন জাহিদের কাছে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে আসলে মামলা মোকদ্দমা, যেটি আমরা বলছি ল সুইটস, মানে ডোনাল্ড ট্রাম্প আসলে বেশ কিছু জায়গায়, ট্রাম্প ক্যাম্পেইন আসলে বেশ কিছু জায়গায় আসলে মামলা করতে চাচ্ছেন, বিশেষ করে যে 5টি বা 6টিতে এখনও আসলে ঘোষণা হয়নি, সেই ফলাফল ঘোষণা করার জন্য তারা কিছু মামলা করতে চাচ্ছেন। এর মধ্যে রয়েছে পেনসিলভেনিয়া, যেটির ফলাফল এখনও ঘোষণা করা হয়নি, রয়েছে জর্জিয়া, এবং তারপরে রয়েছে আমরা একটু জাহিদকে ডেকে নিচ্ছি যে মিশিগান। জাহিদুল হক আছেন আমাদের সঙ্গে। দর্শকদেরকে যদি আপনি জানান যে এই লসুটসগুলি যেগুলি হয়েছে পেনসিলভেনিয়া, জর্জিয়া বা মিশিগানে, তার কোনটি আসলে কি কারণে হয়েছে সেটা যদি দর্শকদের, জাহিদ মাইক আপনার কাছে। আমি একটু ধন্যবাদ খালেদ ভাই। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আসলে 3টাতে, যেটা আপনি বলছিলেন যে 3টি জায়গায় মামলা করেছে, এর মধ্যে পেনসিলভেনিয়াতে যে মামলাটি হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পেনসিলভেনিয়াতে যে কারণে তিনি মামলা করেছেন যে ডাকযোগে প্রাপ্ত যে ব্যালট, উনি বলছেন যে এই ভোট গণনাটা তিনি বন্ধ করতে বলছেন। হ্যাঁ, কিন্তু কারণটা হচ্ছে যে পেনসিলভেনিয়ায় আপনার নিয়ম হচ্ছে যে 3 নভেম্বর যদি কোনো আপনার ভোটের যে ডাকযোগে ভোট সেটি যদি পাঠানো হয় এবং সেটি যদি আপনার শুক্রবারের মধ্যেই এটা নির্বাচন কমিশন পেয়ে যায় হাতে, তারপরেও কিন্তু আসলে নিয়ম অনুযায়ী এই ভোটগুলো গণনা করতে হবে। কিন্তু ট্রাম্প বলছেন যে এই ভোট গণনাগুলো আসলে অবৈধ, ইলেকশনের দিন এই ধরনের করাটা এটা ঠিক না, বা ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর যদি ভোট আসে সেগুলো গণনা করা ঠিক না। কিন্তু যদিও রাজ্যের নিয়মটা হচ্ছে আপনার যদি 3 তারিখের আপনার যে চিঠিতে যে সিলটি আছে সেখানে যদি আপনার থাকে যে 3 নভেম্বর এটি পাঠানো হচ্ছে এবং সেটি যদি শুক্রবারের মধ্যে পৌঁছে যায়, তাহলেও কিন্তু এটি গণনা করতে বাধ্য আপনার রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, পেনসিলভেনিয়া রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী। কিন্তু ট্রাম্প বলছে যে না, এটি আসলে শেষ মুহূর্তে এই নিয়মটা নতুন করে করা হয়েছে, এবং যে কারণে আর কি এটা হচ্ছে ট্রাম্পের অভিযোগ যে এটা আসলে এই সব ভোট গণনায় বাতিল করতে হবে। এটা হচ্ছে পেনসিলভেনিয়ার ক্ষেত্রে তার অভিযোগ। পেনসিলভেনিয়ার ক্ষেত্রে এই অভিযোগ কি ট্রাম্প, আপনি যেটি বললেন যে ট্রাম্প যে ক্যাম্পেইন, সেই ট্রাম্প ক্যাম্পেইন থেকে কি এই অভিযোগ অফিশিয়ালি করা হয়েছে এখন পর্যন্ত? জি, অলরেডি এটাই ফাইল করা হয়ে গেছে এবং পেনসিলভেনিয়ার ক্ষেত্রে, এবং এটা ছাড়াও আপনার মিশিগান আর জর্জিয়া আপনি যেটি বলছিলেন যে এই দুইটিতেও আপনার অফিশিয়ালি এটি ফাইল করা হয়ে গেছে। যেমন পেনসিলভেনিয়া যেটা আমরা বললাম যে ডাকযোগে ভোট নিয়ে, এবং মিশিগানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের যে অভিযোগটা, তারা বলছে যে যখন ভোট গণনা হচ্ছিল সেইখানে নাকি আপনার রিপাবলিকানদের যারা প্রতিনিধি আছে ওই ভোট গণনার সময় তাদেরকে নাকি সেখানে যেতে দেওয়া হয়নি। এটা হচ্ছে তাদের একটা অভিযোগ মিশিগানের ক্ষেত্রে। আর জর্জিয়ার ক্ষেত্রে আসলে কোনো স্পষ্ট অভিযোগ তারা ফাইল করেনি, তারা শুধু রাজ্যের যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলেছেন যে আপনার যেন নিয়ম অনুযায়ী যেন এই ভোট গণনাটা কমপ্লিট করা হয়, সেটা যেন আপনার এই আদালত চোখে চোখে রাখে আর কি। এটা হচ্ছে জর্জিয়ার ক্ষেত্রে ট্রাম্পের অভিযোগ আর কি। আমরা কথা বলছিলাম যে নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি, উনি কি পেনসিলভেনিয়া প্রসঙ্গে বলছিলেন যে মঙ্গল গ্রহ থেকে এসেও ভোট দিয়ে গেছে? উনি আসলে খুবই ইন্টারেস্টিং একটি কথা, আমি বেশ অনেক কথাই বলেছেন, তার মধ্যে ইন্টারেস্টিং আপনি যেটা বলছিলেন যে যেহেতু ভোট গণনার সময় তাদেরকে দেখতে দেওয়া হয়নি, তো এই ভোটগুলো কি মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি কোথা থেকে এসেছে সেটা তো আসলে বলা যাচ্ছে। এটা এমনও হতে পারে তিনি বলছেন যে আপনার এটা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি, তার মানে ডেমোক্রেটদের পক্ষ থেকে ওইগুলো ভোটগুলো আপনার সেখানে বসে দেওয়া হয়ে থাকতে পারে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত যে ধরনের অভিযোগ পেয়ে থাকি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এরকমই, যে উনি একটা অভিযোগ আনছেন যে ভোটটা আসলে কার, আমাদেরকে তো দেখতে দেওয়া হয়নি। এটি মঙ্গল গ্রহ থেকে হতে পারে। জাহিদ, আপনি যদি একটু, আমি আবার একটু যদি বোর্ডের দিকে যাই, এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে হচ্ছে বাইডেন এবং ট্রাম্প, এই দুজনকে যদি আমরা শীর্ষ যে 270-এর দৌড়ে, আমাদের ডয়েচে ভেলের যে সর্বশেষ হিসাব, সেই হিসাবের মধ্যে উনাকে দেখা যাচ্ছে 264টা ইলেকট্রাল ভোট এবং উনাকে দেখা যাচ্ছে 214টা ইলেকট্রাল ভোট। এই 264টা ইলেকট্রাল ভোটে যেতে এখন 6টি ভোট
পাওয়ার ব্যাপার আছে। এখন পেনসিলভেনিয়াতে আসলে এই ইলেকট্রাল ভোট হচ্ছে 20, জর্জিয়াতে হচ্ছে 16 এবং মিশিগানেও হচ্ছে 16টি। আর কিন্তু এখন বাইডেন আসলে মূলত চোখ রাখছেন নেভাডার দিকে। নেভাডাতে এখানে 6টি ভোটের ব্যাপার আছে। এখানে কি কোনো মামলা মোকদ্দমার বিষয় আছে না? নেভাডাটা আসলে এইখানে আসলে নেভাদার মামলা মোকদ্দমা এখনো সেভাবে অফিসিয়ালি কোনো ফাইল করা হয়নি। নেভাদার বিষয়টি এখনো আপনার যেহেতু আপনার ওখানে কিন্তু ডিফারেন্সটা এখন খুব কম অবস্থায় আছে, দুইজনের মধ্যে 8,000 বা 8,000-এর নিচেও বোধহয় কমে এসেছে। তো এই জন্য এখনো ট্রাম্প এটা সম্পর্কে কিছু বলেনি এটা। আর আমরা জানতে পারছি যে নেভাদা সম্ভবত আগামীকালের আগে হয়তো এটার ফলাফল নাও পাওয়া যেতে পারে। তো আপনি যেটা বললেন যে আপনার বাইডেন আসলে যদি নেভাদা জিতে থাকে, যেটাতে বাইডেন এগিয়ে আছেন, তাহলে কিন্তু তার এটি 270 রিচ হয়ে যায়। জি জাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের এর পরে যদি কোনো সাম্প্রতিক বিশ্লেষণ থাকে আপনি আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এখন নেভাদা, পেনসিলভেনিয়া এবং জর্জিয়া নিয়ে কথা বলার জন্য আমরা একটু আমাদের সহকর্মী অমৃতা পারভেজের কাছে যাচ্ছি। আমাদের এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনটিও আসলে এখানে সর্বশেষ 264টি বাইডেন পেয়েছেন, 214টি ট্রাম্পকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেগুলি নিয়ে আসলে এখনো কিছু দ্বিধা রয়ে গেছে সেই স্টেটগুলি সম্পর্কে আমাদের একটু শোনাবেন হচ্ছেন অমৃতা পারভেজ। অমৃতা চলে গেছেন স্ক্রিনের কাছাকাছি। অমৃতা, আপনার কাছে একটু যদি মাইকটা হ্যান্ড ওভার করি, আপনি আমাদের একটু জানাবেন। ধন্যবাদ খালেদ ভাই। আপনি আমাদের একটু জানাবেন যে এই স্টেটগুলি আসলে অবস্থা কি, তারা আসলে কি বলছে সেটা যদি আমাদের একটু বলেন। আচ্ছা, আমি শুরুতেই একটু নেভাদাতে যাই। নেভাদাতে আমরা দেখতে পাচ্ছি যে 6টা ইলেকট্রাল ভোট। আমরা এখন যে জর্জিয়াভেলের আপনি যে স্ক্রিনের কথা বললেন, এখন পর্যন্ত আমাদের যে সংখ্যা সেটা আমরা দেখতে পাচ্ছি টোটাল 264 ইলেকট্রাল ভোট, এবং প্রেসিডেন্ট হতে হলে 270টা প্রয়োজন, অর্থাৎ মাত্র 6টা। এবং নেভাদাতে 6টা ইলেকট্রাল ভোটই আছে। ফলে নেভাদাই যদি জিতে যায় বাইডেন, তাহলে অলরেডি সে বিজয়ী হচ্ছে। এখন আমরা নেভাদার অবস্থাটা একটু দেখি। না, নেভাদায় হচ্ছে এখন পর্যন্ত যে ভোট তাতে এগিয়ে আছেন জো বাইডেন, এবং সেখানে দেখা যাচ্ছে 8,000 ভোটের ব্যবধানে উনি ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। কিন্তু যদি অ্যাবসেন্টি ভোট দেখি, অ্যাবসেন্টি ভোটে মাত্র 937টা ভোট গণনা বাকি। সেখানে ট্রাম্প হচ্ছে যদিও হচ্ছে এগিয়ে আছেন মাত্র 828টি ভোটে। ফলে আমরা ক্লিয়ার ভিক্টরি দেখতে পাচ্ছি এখানে নেভাদায়। ফলে ধরেই নেওয়া যায় যে জো বাইডেন এখানকার 6টা ইলেকট্রাল ভোট পেতে যাচ্ছেন। নেভাদার ভোটগুলি পেলে আমি একটু কাছে গিয়ে কথা বলি যে ধন্যবাদ। ভোটগুলি যদি আমরা জো বাইডেনকে পেতে দেখি, তাহলেই তো তার 270টা হয়ে যাচ্ছে। আর বাকিগুলোর আর প্রয়োজনই হয় না। কিন্তু তারপর আমি যদি একটু অন্য স্টেটগুলোর দিকে একটু তাকাই, আমরা যদি একটু পেনসিলভেনিয়াতে যাই। পেনসিলভেনিয়াতে এখানে দেখাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। দুইজনের ব্যবধান, ভোটের ব্যবধানটা যদি দেখি, এখানে 2 লাখের মতো ব্যবধান। সেইখানে আবার অ্যাবসেন্টি ভোটে কিন্তু এখনো 10 লাখ ভোট গণনা বাকি। আমরা যদি দেখি, মানে পোস্টাল ভোট যেটা অ্যাকচুয়ালি, তো সেখানে এখানে একটা বিষয় বলা দরকার যে আমেরিকান যে পোস্টাল ভোট, সেখানে কিন্তু অপশন থাকে যে আপনি জানাতে পারেন যে আপনি কাকে সমর্থন করছেন। এখানে একটা অপশন আছে, ইচ্ছা হলে আপনি নাও জানাতে পারেন, কিন্তু বেশিরভাগ ভোটার যারা, তারা কিন্তু জানিয়ে দেন। সো ওখান থেকে একটা প্রেডিকশন করা যায়। সেখানে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে বাইডেন এই অ্যাবসেন্টি ভোটে অনেক এগিয়ে আছেন। মানে এখানে ব্যবধানটা হচ্ছে 2 লাখ। 2 লাখ ভোটে উনি ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন অ্যাবসেন্টি ভোটে। ফলে এখানে মোটামুটি একটা ক্লোজ আমরা দেখতে পাচ্ছি যে কন্টেস্টেন্ট হবে। আপনি বলছেন যে এই পেনসিলভেনিয়াও আসলে বাইডেনের হয়ে যেতে পারে, কারণ এখানে খুবই মার্জিন ব্যবধানে হয়তো সেটা হবে। কিন্তু নেভাদাটা হচ্ছে ক্লিয়ার, একদম একেবারেই ক্লিয়ার ভিক্টরি বলা যায় এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখছি। আমরা একটু জাহিদকে যদি একটু ডেকে নিই। জাহিদ, পেনসিলভেনিয়াতে যে মামলার কথা আপনি আমাদের বলছিলেন, সেই পেনসিলভেনিয়ার মামলার অবস্থাটা আসলে এই মুহূর্তে কি? পেনসিলভেনিয়ার লসুটস কি আছে? পেনসিলভেনিয়া থেকে কোন লসুটস আছে? জি জি, পেনসিলভেনিয়াতে লসুট আছে, যেটা হচ্ছে আপনার যে অ্যাবসেন্টি ব্যালটের কথা যেটা বলছিলেন, সেখানে ট্রাম্পের অভিযোগ হচ্ছে যে ভোটের দিনের পরেও নাকি যে ভোটগুলো এসেছে সেগুলো নাকি গণনা করা হচ্ছে। কিন্তু আপনাকে যেটা বলছিলেন যে পেনসিলভেনিয়ার নিয়ম অনুযায়ী যে কোনো চিঠি যদি 3 তারিখে ইস্যু করা হয়, 3 নভেম্বর মানে ভোটের দিন ইস্যু করা হয়, এবং সেটা যদি আগামী শুক্রবারের মধ্যে, ধরেন আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামী শুক্রবারের মধ্যে যদি এটি পৌঁছে যায়, তাহলেও নিয়ম অনুযায়ী সেটি আপনার কাউন্ট করতে হবে। অর্থাৎ অমৃতা যে বলছিলেন যে আসলে অ্যাবসেন্টি ব্যালটে বাইডেন যেহেতু এগিয়ে আছেন, তাহলে ট্রাম্প ক্যাম্পেইন চাচ্ছে যে এই মুহূর্তেই সেটি বন্ধ করতে, এই মুহূর্তে সেটি বন্ধ করে দিতে চায়। এবং ট্রাম্পের ইন্টারেস্টিং হচ্ছে এখানে যে ট্রাম্পের অভিযোগটা হচ্ছে যে এখানে এই যে রাজ্যের নিয়মটা যে 3 তারিখে ভোট এবং শুক্রবারের মধ্যে আসলে গণনা করার যে নিয়মটা, এটা নাকি রাজ্য আপনার এই
শেষ মুহূর্তে আর কি এই আইনটা করেছে, এটা হচ্ছে ট্রাম্পের অভিযোগ। আচ্ছা, শেষ মুহূর্তে ম্যানিপুলেট করার জন্য। অমৃতা, আপনি যদি একটু আবার একটু মাইকটা নিয়ে দেখান যে ধন্যবাদ। পেনসিলভেনিয়া নিয়ে তো স্পষ্ট, জাহিদ আপনাকে ধন্যবাদ, পেনসিলভেনিয়াতে স্পষ্ট যে পেনসিলভেনিয়াতেও আসলে বাইডেন জিতে যেতে পারে এবং 20টি ঠিক। ইলেকট্রাল কলেজ তার তার electoral vote তার আছে। তার ঝুলিতে। এদিকে এখন আমরা একটু জর্জিয়ার দিকে তাকাই। জর্জিয়াতে মোট ইলেকট্রাল ভোট হচ্ছে 16টা। সেখানেও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জর্জিয়াতে ট্রাম্প এগিয়ে আছেন। ট্রাম্পের এখানে ব্যবধান হচ্ছে 2 লাখ মোট ভোট যদি দেখি, কিন্তু অ্যাবসেন্টি ভোটে আবার বাইডেন এগিয়ে আছেন। অর্থাৎ জর্জিয়াতেও কিন্তু বাইডেন এবং ট্রাম্পের মধ্যে খুব ক্লোজ একটা কন্টেস্টেন্ট হবে। অমৃতা, আমার মনে হয় যে 20,000-এর না, এখানে, হ্যাঁ। 20,000-এর কিছু বেশি ভোটে এখন আসলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। 24,32,097 ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, Sorry, হ্যাঁ। আর বাইডেন পেয়েছেন 24,13,999। 20,000 এবং 20,000-এর কিছু ভোট, ঠিক, ঠিক। ভোটে কিছু এগিয়ে আছে। এবং সেটি জর্জিয়া এবং ইয়েতেও তাই, ধন্যবাদ খালিদ ভাই, অ্যাবসেন্টি ভোটেও তাই, জি। মানে এখানে 20,000-ই হবে। 20,000। তার মানে এখানেও আসলে জর্জিয়াতেও খুব হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি, বাইডেন- খুবই মার্জিন, হ্যাঁ। বাইডেনেরই জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। জি, জি, আপনি বলছিলেন যে সো আমরা এই তিনটাই আসলে এখন মোটামুটি সবার চোখ কিন্তু এই 3টা স্টেটের দিকে, যে কোনটা, তবে নেভাদার দিকে সবচেয়ে বেশি। আচ্ছা, অমৃতার যে বিশ্লেষণ আমরা দেখলাম, আমরা কিছু দর্শকদের কমেন্ট আমরা কিছু পড়তে পারি, দর্শকদেরকে একটু বলতেও পারি যে আপনারা কে কোথায় আছেন, আমাদেরকে জানাতে পারেন যে আপনারা কোথায় কিভাবে এই নির্বাচন দেখছেন বা আদৌ দেখছেন কিনা, আমাদের মতামত আমাদের জানাতে পারেন। আমাদের দর্শকদের মধ্যে একটা অংশ প্রায় বলছে যে ট্রাম্প একটা ভুল করেছে, যে বাংলাদেশি নির্বাচন কমিশনকে আসলে নিয়োগ দেওয়া হয় নাই, তাহলে হয়তো ট্রাম্পকে এভাবে হারতে হতো না। তবে এইটি আসলে মোটামুটিভাবে একটু ঠাট্টা করা। অমৃতার কাছে আমরা একটু আরেকটি মতামতের জন্য আমরা একটু যেতে চাইবো যে অমৃতা, আপনার কাছে কি মনে হচ্ছে যে কখন নাগাদ আমরা এরকম দেখতে পারি যে আসলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, অর্থাৎ 46তম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটি একটি মানে কোনো রকম কোনো ডিসপিউট ছাড়া সেটি দেখা যাওয়া। তবে আমার যেটি মনে হয়, দর্শকরা অমৃতার কাছে এই প্রশ্নটি করেছেন, আমার যেটি মনে হয় সেই উত্তরটি আমি আগে একটু বলে রাখি। সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাভাবিক যে কনভেনশন, সেই কনভেনশন অনুযায়ী যিনি পরাজিত হন তিনি আসলে ডিফিটটা কনসিড করে তিনি আসলে টেলিফোন করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, এবং তারপরেই কিন্তু সকল ধরনের নির্বাচনের কার্যক্রম থেমে যায়। তারপর সেটি অফিসিয়ালি সেটি জানানো হয় কে কোথায় কোন জায়গায় ভোট পেয়েছেন, কিন্তু সেটির আর তখন আর কোনো গুরুত্ব থাকে না। তবে এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ট্রাম্পের পরাজয়কে কনসিড করার সম্ভাবনা কতখানি, বা আদৌ তিনি করছেন কিনা বা কখন করছেন? না, ট্রাম্পের এখন পর্যন্ত যতগুলো টুইট দেখেছি আমি, তাতে আমার মনে হয় না যে ট্রাম্প খুব তাড়াতাড়ি পরাজয় স্বীকার করে নেবেন। কারণ উনি অলরেডি বলেছেন যে এখানে ফ্রড হয়েছে এবং জালিয়াতির কারণে একটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন। আমার মনে হয় এ নিয়ে একটা কোয়েশ্চেনও করতে পারি আপনাকে আমি, সেটা হচ্ছে ফক্স নিউজের বিষয়টা, এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। ফক্স নিউজ কিন্তু বলা হয় যে রিপাবলিকান সমর্থিত, যেখানে সিএনএন এবং অন্যান্য চ্যানেল, ওয়াশিংটন পোস্ট এবং সবাই হচ্ছে দিয়েছিল 224টা আসন বাইডেনকে, সেখানে কিন্তু ফক্স নিউজ এগিয়ে রেখেছিল 234টা দিয়ে, গতকালের কথা বলছি। তো এটা নিয়ে রিপাবলিকান যারা, তারা কিন্তু বারবার কেন তোমরা হচ্ছে এগিয়ে রাখছো এখানে। তো সেখানকার যিনি মেইন বিশ্লেষক ছিলেন, তিনি বলছেন যে এটা প্রফেশনালিজম। সেই জায়গা থেকে আমি হচ্ছে যেটা আমার কাছে তথ্য এসেছে আমি সেই অনুযায়ী আমি রেজাল্টটি প্রকাশ করেছি। আপনার কাছে এ নিয়ে আমার একটা কোয়েশ্চেন, যে বাংলাদেশে এই প্রফেশনালিজমটা কতটুকু দেখা যায়? আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনা করাটা একটু মানে একটু অন্যরকম তুলনা। তবে আমি যেটি বলতে চাই যে ফক্স নিউজ কালকেও আমি আসলে অনেকক্ষণ ফলো করছিলাম, কারণ আমেরিকার অন্যান্য বিখ্যাত মিডিয়ার সাথে ফক্স নিউজের একটা স্পষ্ট পার্থক্য আছে। তারা শুধু রিপাবলিকানদের সাপোর্টই করছে না, রিপাবলিকানদেরকে কেন ভোট দিতে হবে সেই বিষয়ে তারা যে প্রচারণা চালানোর, সেইখানে তারা একমাত্র তালিসমানের মতো ভূমিকা পালন করছে। তারা সেটিকে এক ধরনের যুদ্ধের ঘোষণা করছে। আপনি প্রধান পর্যবেক্ষকের কথা বলছিলেন, আমি প্রায় সবাইকে দেখছিলাম কালকে, যখন ফক্স নিউজ প্রথম এটি বুঝতে পারলো যে আসলে আর ট্রাম্পের পক্ষে দ্বিতীয়বার নির্বাচিত হওয়া সম্ভব নয়, তখন তারা প্রধান যে ঠাট্টাটি করছিল সেই ঠাট্টাটি হচ্ছে যে বাইডেনকে অনেক প্রেসিডেন্সিয়াল শোনাচ্ছে, এবং বাইডেন কিভাবে সাধারণ যারা মিডিয়া আছে তাদের মধ্যে সবচেয়ে কম ক্রিটিসাইজড প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে ইতিহাসে জায়গা করে নেবেন। কারণ বাইডেনের মানসিক সমস্যা রয়েছে বলে ফক্স নিউজ বারবার বলছিল যে তার আসলে সাইকোলজিক্যাল পরীক্ষা করা দরকার। তিনি যা বলেন কিছু সেন্স মেক করে না, তিনি ভুলে যান 78 বছর বয়সে একটি লোকের কাছে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া এটা ঠিক হচ্ছে কিনা সেই প্রশ্ন বারবার তুলছিল। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়
বাংলাদেশে আমার কাছে কিন্তু ফক্স নিউজের অবস্থান বা সিএনএন এর অবস্থান, যেমন সিএনএন ঘোষণা দিয়ে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই 2015 সাল থেকে 5 বছর ধরে তারা একই রকম জায়গায় আছে, এবং ডোনাল্ড ট্রাম্পও বারবার বলছেন ফেক মিডিয়া, সিএনএন মানে হচ্ছে তার ক্যাম্পেইন থেকে বলা হচ্ছে কন্টেন্ট নো নিউজ অথবা কোনো এইরকম নিউজ, সেটি বারবার বলা হচ্ছে। কিন্তু তারা এটি করছে হচ্ছে ঘোষণা দিয়ে যে হ্যাঁ আমরা এবার ডোনাল্ড ট্রাম্পের জায়গায় আছি, ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছি বা পছন্দ করছি না। বাংলাদেশের মিডিয়া কিন্তু বেশিরভাগ সময়ই বলে যে তারা নিরপেক্ষ, এবং নিরপেক্ষ বলে তারা কোনো না কারো পক্ষ অবলম্বন করে। আমার কাছে মনে হয় যে সেইটি একটি ভয়ঙ্কর অবস্থান, কারণ আপনি যখন বলবেন যে আপনি নিরপেক্ষ তখন আপনাকে আসলে নিরপেক্ষই হতে হবে, কিন্তু আপনি যখন নিরপেক্ষ আপনি বলেন মানে সাবজেক্টিভ আর অবজেক্টিভের সে চিরকাল তর্ক, আপনি যখন বলেন আপনি অবজেক্টিভ ভাবে রিপোর্টটা করছেন এবং অবজেক্টিভ ভাবে আপনি এটা দেখেছেন, তখন কিন্তু আপনাকে কিছুটা হয়তো অসত্য বা কিছুটা পরাসত্য আপনাকে নিতে হয়। আমার কাছে সাপোর্ট করাতে আমার কোনো প্রবলেম আমি দেখি না, কিন্তু প্রবলেমটা হয় যখন যে যার অবস্থানটা ঠিক মতো বলে না। যেমন ফক্স নিউজ আগে থেকে ঘোষণা দিয়ে বলে যে তারা এর সাপোর্টার। আপনি যদি বিলাতের বিখ্যাত পত্রপত্রিকাগুলিও দেখেন, আপনি দেখবেন কে টরি সাপোর্টার আর কে লেবার সাপোর্টার, সেটা আপনি আগে থেকে আপনি সেটি বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় যে সেটি ঘোষণা করে একটু আছে, তবে প্রসঙ্গটি তুললেন সেজন্য ধন্যবাদ। আর আপনি এবার জাহিদের বিশ্লেষণ এবং পরে অমৃতার বিশ্লেষণে আমরা প্রায় নিশ্চিত হয়েছি যে বাইডেনই আসলে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। কিন্তু বাইডেনকে আমি যতটা দেখেছি তিনি খারাপ বক্তা, মানে বারাক ওবামার তুলনাতে বটেই, এমনকি ডোনাল্ড ট্রাম্পের তুলনায়ও তিনি আসলে খুব আনইন্টারেস্টিং বক্তা। আমরা একটু জাহিদকেও ডেকে নিতে চাই, কারণ জাহিদ আইন কানুন নিয়ে কথা বলেছেন। আপনি কথা বলতে বলতে আমি নিশ্চয়ই জাহিদকে পাবো। সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের সঙ্গে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের বা এই নির্বাচন পরবর্তী ভোট গণনার কি মিল বা অমিল দেখতে পাচ্ছেন। জাহিদ এসে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। জাহিদ, আমরা অমৃতাকে শুনতে আপনি আমেরিকান নির্বাচনের ভোট পরবর্তী মামলা, তারপরে লসুট করা, সেগুলো নিয়ে আপনি বলছিলেন। আপনি যদি বাংলাদেশের অবস্থাটা একটু বলতেন, যে বাংলাদেশে আপনার মনে থাকবে যে আপনি সাংবাদিকতা জয়েন করার পর অন্তত 5টি নির্বাচন আমরা দেখেছি। নির্বাচনের পরবর্তী এই সময়টা যখন যে গণতন্ত্রের যেটি সবচেয়ে বড় সৌন্দর্য বা ক্ষমতা ট্রান্সফারের কথা বলা হয়, সেটি আমরা কে কত নির্বিঘ্নে করি বা কিভাবে করি সেই সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা বলতেন। আমরা আগে অমৃতাকে একটু শুনে নিই। অমৃতা একটু আমার হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে আমাদের ইলেকশনের, আমাদের নির্বাচনে, আমাদের যে সাংবাদিকদের ইলেকশনের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমরা পুরো রাত ধরে যেহেতু ভোট গণনা হয়, আমাদের এত সময় লাগে না, পুরো রাত ধরে গণনা হয়ে মোটামুটি আমরা গভীর রাতে ইলেকশনের রেজাল্ট পেয়ে যাই এবং সেখান থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। এবং প্রতিবারই দেখা যায় যে বিরোধী দল তারা বরাবরই বলে যে হচ্ছে ইলেকশন মানি না, এখানে ভোট জালিয়াতি হয়েছে। এবং আমার যেটা ওই যে সকালে খালেদ ভাই বলছিলেন একটু আগে, যে গতকাল আমাদের ফেসবুক লাইভের নিচে অনেক কমেন্ট পড়েছে, সেখানে বলা হচ্ছিল যে ট্রাম্প যদি বিজয়ী না হন, ট্রাম্পের উচিত বাংলাদেশি ইলেকশন কমিশনকে আমেরিকা নিয়ে যাওয়া এবং তার দ্বারা একটা নির্বাচন সম্পন্ন করা। তারপর আরেকটি কমেন্ট ছিল এরকম যে রাতেই তো ভোট হয়ে যাওয়ার কথা, যেটা বাংলাদেশের সাথে তারা কম্পেয়ার করেছে। আসলে বাংলাদেশের সাথে আমেরিকান নির্বাচন আসলে কোনো তুলনা হয় না, টোটালি ডিফারেন্ট। যেহেতু ইলেকট্রাল ভোট এবং সব কিছু মিলে পপুলার ভোট এখানে সম্পূর্ণ ডিফারেন্ট। ইলেকট্রাল ভোটটা করাই হয় আমেরিকা এই কারণে যাতে সব স্টেটের একটা ভূমিকা থাকে সেখানে, কারণ যেহেতু এত বিশাল একটা দেশ, এবং তাহলে যদি পপুলার ভোটে হতো তাহলে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া দিয়েই পুরো হচ্ছে রেজাল্টটা হয়ে যেত। সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে আসলে এটার তুলনা কিছু ক্ষেত্রে আসলেই মানে অতুলনীয়। জাহিদ, আমি যে প্রশ্নটি করতে চাই, ধরা যাক যে 2002-03 সালে আপনার সাংবাদিকতা শুরু, তারপর থেকে আপনি জার্মানি থাকছেন 2010-এর পর থেকে। জার্মানিতে যেহেতু আমরা ডয়েচে ভেলে বাংলায় কাজ করি, সেহেতু বাংলাদেশের নির্বাচন আমাদের খুব ক্লোজলি দেখতে হয়। দেশে থেকে বাংলাদেশের নির্বাচন কভার করা এবং বিদেশে এসে বাংলাদেশের নির্বাচন দেখা, দুটির মধ্যে তফাৎ এবং সার্বিকভাবে নির্বাচন এবং তার পরবর্তী মামলা মোকদ্দমা আইন কানুনগুলি নিয়ে যদি আপনি একটু বলেন, আপনার মন্তব্য শুনতে চাই। হ্যাঁ, দেশে থাকতে যেটা হতো যে আমি তো এসেছি এখানে 2010 সালে, তো তার আগে 2008 সালের ইলেকশন দেখেছি আমার করার পর, এই সাংবাদিকতা শুরু করার পর। আর তারপর থেকে এখানে জার্মানি ইলেকশন আমি দুইটা দেখতে পেয়েছি। তো 2008 সালের ইলেকশন তো যেহেতু আপনার তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরের একটি সরকারের পর এটি হয়েছিল, সেটি একটি বিপুল একটা, তখন বলা হতো যে একটা মোটামুটি আপনার নিরপেক্ষ একটা ইলেকশনই হয়েছে, যেটাতে আপনার আওয়ামী লীগ অনেক আসনে জিতে এসেছে। তো বাংলাদেশের ইলেকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অমৃতা যেটা বলছিল যে আপনার সবসময়ই বিরোধী দল একটা আপনার নিয়ে থাকে যে আপনার ভোট চুরি হয়েছে, প্রতারণা হয়েছে, যেটা কিন্তু আমরা, অমৃতা যেটা বলছিল যে আমেরিকার ইলেকশন ভিন্ন, কিন্তু এখন এসে আমরা কিন্তু দেখলাম যে আপনার ট্রাম্পের ক্ষেত্রে যে উনি আপনার ভোট গণনা চলছে, সেখানে উনি বলছেন যে সেই ভোটগুলো গণনা করা যাবে না। এটা তো আসলে মানে আমেরিকার মতো একটা গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে আমরা এটা
চিন্তাও করতে পারি না। তো এইখানে এসে কিন্তু আমার একটু ভালোই লাগছে যে আমরা মোটামুটি একটু কি আমেরিকা বাংলাদেশের কাছাকাছি চলে আসলো কিনা আপনার, তো এটা একটা বিষয়। আর জার্মানি ইলেকশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার জার্মানি ইলেকশনে তো এখানে বাংলাদেশে বলা হয় যে ইলেকশন মানে হচ্ছে আপনার একটা ঈদের দিন, তাই না? এখানে অন্তত আগে ছিল, যদিও গত 2-3টি ইলেকশন নিয়ে একটি মোটামুটি একটি বিতর্ক আছে, কিন্তু একটা সময় ছিল। কিন্তু জার্মানিতে কিন্তু আপনি দেখবেন যে ভোট যে হচ্ছে সেটা বোঝার কোনো উপায় নাই। আপনি মাঝে মাঝে হয়তো রাস্তায় চলতে আশেপাশে আপনি প্রার্থীদের পোস্টার দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো মিছিল মিটিং তো প্রশ্নই আসে না। এবং ভোটের দিনও আপনি যদি বাসায় থাকেন, সেটা সাধারণত রোববারের দিন হয়, আপনার বোঝার কিন্তু কোনো উপায় নাই যে আপনার কি ভোট হচ্ছে কি হচ্ছে না। তো খুবই মানে অন্যরকম পার্থক্য আর কি এটা একটা। একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই যে এখানে আরেকটা মজার বিষয় হলো একেবারেই অন্যান্য দেশের নির্বাচনের সাথে পার্থক্য বলবো জার্মানির ক্ষেত্রে। জার্মানিতে এমনকি যেসব পোস্টার এবং ব্যানার সেগুলো কিন্তু প্রার্থীরা নিজেরা গিয়ে টাঙান। হ্যাঁ, এটা কিন্তু অবাক করার মতো বিষয়, এবং নির্দিষ্ট কিছু জায়গা নির্ধারণ করা থাকে যে ওইখানেই হচ্ছে পোস্টারগুলো টাঙানো যাবে। এটা একটু আমি একটু আমার কথা বলি যে আমি যেহেতু 1998 সাল থেকে সাংবাদিকতা করছি, আমি মোটামুটিভাবে 2001, 5, 6 বাকি নির্বাচনগুলি এবং নানা ধরনের অনেকগুলি মেয়র নির্বাচন হয়েছে যেগুলি খুব হাই প্রোফাইল নির্বাচন, সেগুলি আমি খুব কাছে থেকে আমি দেখেছি। আমার অভিজ্ঞতা বলে যে 2014 বাংলাদেশের মানুষ অনেকদিন ধরে নির্বাচনের যে আমেজ, যেটা একটা ঈদের দিনের মতো আমেজ, সেই আমেজটা থেকে আসলে বাংলাদেশের মানুষ একটু বঞ্চিত আছেন। 2008-এর যে 8 ডিসেম্বর, কারণ 2014 সালের নির্বাচনের হওয়ার আগেই, নির্বাচনের দিনটি আসার আগেই 150টির বেশি আসনে নির্বাচন হয়ে যাওয়ার ফলে সেই নির্বাচনটির আসলে সরকার পরিবর্তন যেহেতু হওয়ার কোনো সম্ভাবনা বা ওই বড় কোনো সম্ভাবনা যেহেতু ছিল না, এবং প্রধান বিরোধী দল সেই সময় যেহেতু নির্বাচন বর্জন করেছিল, সেই নির্বাচনটির আর কোনো আলাদা করে কোনো গুরুত্ব ছিল না। এবং 2018 সালের নির্বাচনে যদিও সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2018 সালের নির্বাচনটির মধ্যে এক ধরনের ভীতি ভয় কাজ করেছিল বলে প্রধান বিরোধী দল আমাদেরকে পরে জানিয়েছে, যে মামলার কথা বলেছিল, কিন্তু নির্বাচনের পুরোটা দিনের মধ্যে তারা আসলে খুব বড় করে যে সব কথাগুলি বলবে সেগুলি বলা হয় নাই। 2018 সালের নির্বাচনের মধ্যে ঢাকা সহ বাইরের কেন্দ্রে আমরা যেটা দেখেছি যে অহেতুক ভোট কেন্দ্র জ্যাম করে রাখা হয়েছে, এবং মানুষজনের আসলে ভোট দিতে সময় লেগেছে বেশি। যে ভোট দিতে চেয়েছে, যে ভোট দিতে চেয়েছে, বলা হয়েছে যে রাতে ভোট হয়ে গেছে, সেটির অভিযোগ অনেক বেশি পাওয়া গেছে। কিন্তু আমাদেরকে খুব বিস্মিত করে দিয়ে পরবর্তীতে কিন্তু আসলে বিএনপি সেই ইলেকশনে যোগ দিয়ে, বিএনপির লোকজন সেই সংসদের মধ্যে গিয়ে এবং বড় কোনো মামলা না করে সেটিকে একটা অন্য জায়গার মধ্যে পৌঁছেছে। কিন্তু আমি একটু আমাদের ক্যামেরার পিছনে যে আরাফাতুল ইসলাম আছেন তার কাছে যেতে চাই, কারণ আরাফাতুল ইসলাম আপনাদের মনে থাকবে যে আমি তখন ডয়েচে ভেলেতে ছিলাম না, কিন্তু তিনি নির্বাচন কভার করতে ডয়েচে ভেলের পক্ষ থেকে গিয়েছিলেন, এবং অন্যান্য আমাদের জুবাইর আহমেদ গিয়েছিলেন, এবং আরো কিছু বিদেশি সহকর্মী সহ। আমরা একটু আরাফাতের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই যে আরাফাতে সেই নির্বাচনকে কেমন করে দেখছেন, কারণ আমাদের দর্শকরা সেই নির্বাচন এবং এই নির্বাচন নিয়ে আসলে একটু কথা শুনতে চান। এই ক্ষেত্রে আরাফাত ক্যামেরাটি আমার কাছেও দিতে পারেন বা জাহিদের কাছেও দেওয়া যেতে পারে। এবং আপনি ধন্যবাদ খালেদ ভাই। মানে আমার যেটা মনে আছে যে আমরা তো ঢাকায় ছিলাম, তো নির্বাচন যেদিন হবে তার আগের দিন সন্ধ্যায় হঠাৎ করেই মানে আমাদের কাছে মেসেজ আসতে শুরু করলো নানা জায়গা থেকে যে ভাই ভোট দেওয়া তো শুরু হয়ে গেছে। তো আমার মনে আছে আমি তখন, আমার অন্য সহকর্মীরা অন্য জায়গায় ছিলেন, আমি তখন গাড়ি নিয়ে গিয়েছিলাম একটা ভোট কেন্দ্রে, এবং আমি পরিষ্কার আমার মনে আছে এখন আমি দেখতে পেয়েছি যে ওখানে আসলে সামনে আওয়ামী লীগের যে মানে প্রার্থী, তার সেই প্রার্থীর পদ সহ নাম সহ বিভিন্ন গলায় আপনার আইডি কার্ড ঝুলিয়ে অনেকেই দেদারসে ঢুকছিলেন, ভোট কেন্দ্রে বের হচ্ছিলেন। আমি যখন ঢুকতে ছিলাম তখন আমাকে বাধা দেওয়া হলো, বলা হলো যে না, আপনি এখন ঢুকতে পারবেন না, কারণ এখানে ভেতরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। এবং পরের দিন সকালেও আমরা সেই কেন্দ্রে গিয়েছি এবং একইভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং এক পর্যায়ে তারা বলছে যে 2 জনের বেশি ঢুকতে পারবে না, তখন আমরা ঢুকেছি। তো মূল বিষয় যেটা, এই যে আগের রাতে ভোট দেওয়ার যে অভিযোগ, এটা কিন্তু অনেক প্রকট আকারে এসেছে। আবার একই সঙ্গে যাদের এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলার কথা, যে বিএনপি বা যেসব দল আসলে এর ফলে ভুক্তভোগী, তারা অত কথা বলেনি। তারা উল্টো আপনার 5 জন সাংসদকে পাঠিয়েছে সংসদে, আপনি যেটা বললেন তারা মামলা করেনি। ফলে এই জিনিসটা যতটা গণমাধ্যমে এসেছে, যতটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, বাস্তবে সেটা আসলে আমরা কোনো ফলাফল দেখিনি, কারণ বিএনপিরই আসলে এখানে সবচেয়ে বেশি প্রতিবাদ করার কথা ছিল, তারা সেটা করেনি। তারা যে কোনো কারণ করতে ব্যর্থ হয়েছে। একটা প্রশ্ন যদি আপনি আমাকে করতে একটু অনুমতি দেন, সেই প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে আপনার সাথে তো
আপনার বিদেশি সহকর্মীরাও ছিল যারা আন্তর্জাতিক গণমাধ্যমের, এবং আমরা যেহেতু আমাদের অরিজিন বাংলাদেশে, মানে আমাদের দেখা আর উনাদের দেখা একটু আলাদা, তো ওই সময় তারা কি রিপোর্ট করেন বা আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি কিরকম করে আসলাম যদি 2018 নির্বাচনটির কথা জি, আমার সঙ্গে যে সহকর্মী ছিলেন মানে ডয়চে ভেলের ভারতের যে প্রতিনিধি ডয়চে ভেলে ইংরেজি বিভাগের, তিনি ছিলেন, তিনি এই বিষয়গুলো বলেছেন, তিনিও দেখেছেন, তিনি নির্বাচনের প্রশ্নও করেছেন। এবং যখন আমার মনে আছে গহর রিজভির যে প্রেস কনফারেন্স হয়েছিল সেই নির্বাচনের দিন রাতেবেলা, সেখানেও কেউ কেউ আন্তর্জাতিক সাংবাদিক যারা তারা প্রশ্ন করেছেন, কিন্তু সেখানে আমরা দেখেছি যে একইভাবে যে দেশি মিডিয়ার অনেক সাংবাদিক সেখানে মানে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যে এত ভালো নির্বাচন তারা কখনো দেখেননি। ইনফ্যাক্ট আমাকেও আওয়ামী লীগের 2-3 জন ওখানে ছিলেন, তারা বলছেন যে এরকম নির্বাচন আপনি আমেরিকাতেও দেখবেন না, এরকম সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, কারো কোনো কষ্ট হয়নি। আবার ভোটাররা বলছে ভাই আমাকে ভোটই দিতে দেয়নি, আমি গিয়েছি ভোট কেন্দ্রে, আমাকে বলছে ভোট দেওয়া হয়ে গেছে, চলে যাও বাসায়। আমার মনে হয় যে দুটি আছে। আমি যেহেতু সেই সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলাম, আমি সারা পুরো 72 ঘন্টা সেই সময় আমি নির্বাচন কভার করছিলাম। আমি কিন্তু দেখছিলাম যে মানে কেউ ক্যামেরার সামনে এসে অভিযোগ করেন কিনা, কিন্তু সেরকম অভিযোগ আমরা ক্যামেরার সামনে ভোটারদের পক্ষ থেকে আসলে খুব বেশি পাই। খালেদ ভাইয়ের কাছে আমার দুটো প্রশ্ন আছে, যেহেতু উনি বাংলাদেশের একজন স্টার সাংবাদিক। তো আরাফাত ভাই যেটা বলছিলেন যে আপনার বিএনপিকে আমরা এই 2018 নির্বাচনের পর অনেক অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপিকে আমরা এসবের বিরুদ্ধে কোনো মামলা করতে দেখি নাই, কেন বিএনপি এই মামলাটি করেনি, এটা আমি খালেদ ভাইয়ের কাছে জানতে চাই। আর শেষ প্রশ্নটি আমার কাছে থাকবে হচ্ছে এই যুক্তরাষ্ট্রের ইলেকশন নিয়ে, যদি আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে বাইডেন জিতে যাচ্ছেন, অনেকখানি বলা যায়, তো যদি বাইডেন জেতেন তাহলে বাংলাদেশের যে সরকার এখন আছেন সেই সরকার বা বাংলাদেশের সাথে সম্পর্ক বা সরকারের উপর সঙ্গে সম্পর্কটা বাইডেনের প্রশাসনের কিরকম হতে পারে বলে আপনি মনে করেন? তো দুটি প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্নের জবাবটা আমি আসলে দেই যে এই নির্বাচনটা পরে মানে 2018 সালের নির্বাচনটা যদি আপনি শুরু থেকে দেখেন, পুরোটা সময় আসলে বিএনপি এক ধরনের 7 হাত পানির নিচে ছিল, মানে কি বলবে কি করবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্তহীনতায় ভুগেছে। কারণ তাদেরকে একটা পর্যায়ে ডক্টর কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরীর মতো লোক বা জাফরুল্লাহ চৌধুরীর মতো লোকদের শরণাপন্ন হতে হয়েছে, ডক্টর কামাল হোসেনকে তাদেরকে সামনে রাখতে হয়েছে। একটা সময় পর্যন্ত তারা বলতেই পারছিল না যে নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে আসে তাহলে আসলে তারা প্রধানমন্ত্রী কাকে করবে। যেহেতু খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারেননি, তারেক রহমান লন্ডনে ছিলেন, তাহলে কি ডক্টর কামাল হোসেন বিএনপির প্রধানমন্ত্রী হবেন? এবং সেটা ডক্টর কামাল হোসেন কি আসলে বিএনপি রাজনীতির সঙ্গে যায় কিনা, তাদের সঙ্গে আর যারা ছিলেন মাহমুদুর রহমান মান্না বা আসম আব্দুর রব, তারাও বা এই ক্ষেত্রে কি ভূমিকা পালন করবে সে নিয়ে আসলে কোনো পরিষ্কার ধারণা ছিল না। এবং শেষ মুহূর্তে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের ব্যাপারে অনেক রকম কথা হয়েছে। আসলে বিএনপি যেটা চতুর্মুখী, পঞ্চমুখী, ষষ্ঠমুখী চাপের কারণে তারা আসলে বুঝতেই পারতেছিল না যে তারা আসলে কি করবে। যেমন আপনি দেখবেন যে প্রথম যে গণফোরামের যিনি ডাকসু সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর যখন সংসদে গেলেন, তখন তাকে বলা হলো বেঈমান, তাকে দল থেকে বাইর করে দেওয়া হবে, এই করা হবে সেই করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিন্তু সংসদ সদস্য পদে জয়লাভ করার পরও তাকে যেতে দেওয়া হলো না। তারপর আবার সেই বিএনপি শুধু তারা যে গেলেন তা না, সংরক্ষিত আসনে রুমিন ফারহানা সেখানে গেলেন। তো সেই ক্ষেত্রে আসলে তাদের মধ্যে সাংঘাতিক দ্বিধা এবং যেটাকে বলে সেটা ছিল। আরেকটি হচ্ছে মামলা না করার একটি বড় কারণ আমি দেখি, এই মামলা অনেক লম্বা দীর্ঘসূত্রী। এটা আসলে এই পার্লামেন্টের সময়কালে এটার নির্বাচনে এটা শেষ হবে কিনা, মামলাটি ফুরাবে কিনা সে ব্যাপারে তাদের কোনো আস্থা ছিল না। মামলা মোকদ্দমার প্রতি তো আসলে আস্থা রাখার বড় কোনো কারণই নাই। সেই ক্ষেত্রে হয়তো বিএনপি চিন্তা করেছে, তবে বিএনপির চিন্তাটা বিএনপি ভালো মতো বলতে পারবে। তবে আমি আশঙ্কা করি ভালো মতো বলতে পারবে কিনা আমি জানি না, কারণ বিএনপি মানে এটা বিএনপির, বরং আমি এইভাবে বলি বিএনপির বলতে পারা উচিত। এখন সেটি তারা বলতে পারবে কিনা আমি এটা জানি না, তবে পরবর্তী রাজনীতি কি হয় সেটির জন্য একটু এটা দেখার বিষয়। আর ট্রাম্প আর বাইডেনের ক্ষেত্রে সেটা আমি প্রথম থেকেই বলে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির কিন্তু বড় পরিবর্তন আমরা প্রেসিডেন্টের পরিবর্তনের সঙ্গে আমরা দেখি না। কারণ পররাষ্ট্রনীতির সাথে আপনি ভালো করে একটি নিয়ে গবেষণা করেন, অমৃতা বিশ্লেষণ করেন, সুরিতা খেয়াল রাখেন, আরাফাত দেখেন যে এটি আসলে এরকম একটা ব্যাপার যে এর মধ্যে অনেকগুলি চেক অ্যান্ড ব্যালেন্স আছে। যেমন ধরেন ট্রাম্প একটি কথা বললেন কিন্তু সিনেট তাকে এটি দিতে দিল না, হাউস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস থেকে তিনি এটি পাস করে আনতে পারলেন না, তাহলে সেগুলি আসলে কিছু হয় না। আবার সুপ্রিম কোর্টে গিয়েও সেটি স্টপ করে রাখার একটা ব্যাপার ছিল। সুতরাং মোটামুটিভাবে কিন্তু পররাষ্ট্রনীতি একই রকম থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা বড় পরিবর্তন হবে বলে এটা আমার মনে হয় না। কিন্তু ট্রাম্প আর বাইডেনের ক্ষেত্রে বড় 3টা জায়গায় পরিবর্তনের আছে। একটা হচ্ছে রাশিয়া, কারণ রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক আপনি রাশিয়ান টুডে দেখলেও আপনি বুঝতে পারবেন যে ট্রাম্পকে মানে আমি জানি না মানে একরকম ভাবে ট্রাম্প যে আসলে ভ্লাদিমির পুতিনের অনুসারী সেটি একরকম ভাবে খুব ব্যাপকভাবে মনে হতে থাকে। অন্য দিক থেকে বাইডেন, তার ছেলে হান্টার বাইডেন এবং সবকিছু মিলে রাশিয়ার সাথে যে সম্পর্কটা দাঁড়িয়েছে, সেই সম্পর্কের ক্ষেত্রে বাইডেন ক্ষমতায় আসলে যে সেই সম্পর্কের মধ্যে কিছু হলেও একটু ট্যাপ টুপ পড়বে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। আরেকটা সম্পর্কের বিষয় হচ্ছে চীন। এখন চীনের সাথে সম্পর্কটা আসলে কি হবে সেটি এখন ট্রাম্পের বক্তৃতা দিয়ে বাইডেনের
বাইডেনের বক্তৃতা দিয়ে খুব ভালো বোঝা না গেলেও বোঝা যাচ্ছে যে কিছু একটা শিফটিং এর জায়গায় ওরা চিন্তা করছে। নেটো, আমি 3 নম্বরটা আমি দেখি যে নেটো এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু নেটোকে আর পয়সা দিতে রাজি না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটা অনেকটা এরকম, আমি যদি ওভার সিম্পলিফাইড করি তাইলেও ব্যাপারটা এরকম যে আমি আর যুদ্ধ করতে পারবো না, তোমাদেরকে চাঁদা দিতে পারবো না, তোমাদের যদি কোনো কিছু করা লাগে তোমরা নিজেরা করে নাও। সেই জন্য কিন্তু গত 2-3 বছরে বড় কোনো যুদ্ধ বা বড় কোনো এরকম স্ট্রাইক হয় নাই বলে অনেকে ধারণা করেন। তো সেই 3 ক্ষেত্রে হয়তো একটু পরিবর্তন আসতে পারে। আমি আমার মানে তবে আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে, কারণ ট্রাম্পের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমেরিকা যে আপনার গণতন্ত্রের ধারক বলে একটা বিষয় ছিল, সেই বিষয়টা গত 4 বছরে আমরা ততটা দেখি নাই। সেখানে আপনার বাক স্বাধীনতা, ট্রাম্প তো বারবারই আপনার গণমাধ্যমের উপর হামলা মানে আক্রমণ করেছে, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখি। ডিজিটাল আইনও দেখতে পাচ্ছি বা সাংবাদিকদের নির্যাতন সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে যে ট্রাম্প প্রশাসন, ট্রাম্প নিজেই যেহেতু আসলে এগুলোর ধার ধারেন না, সে কারণে অন্য দেশে যদি এগুলোর কোনো অভাব দেখা দেয় সেক্ষেত্রে আপনার ট্রাম্প বা তার যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু বলা হয় না। কিন্তু বাইডেনের ক্ষেত্রে হয়তো আমরা এর আগে যেটা দেখেছি যে আমরা ধরে নিচ্ছি যে আপনার ওই পপুলিজমের রাজনীতি থেকে সরে এসে আমেরিকা হয়তো আবার আপনার গণতন্ত্রের একটা ধারক হিসেবে করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কি আপনার মানে বাংলাদেশের দিকে চোখটা প্রেসার দেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু কি কোনো পরিবর্তন আসবে কিনা আপনার কি মনে হচ্ছে? জাহিদ, আমার কাছে মনে হয় এটা আপনার উইশফুল থিঙ্কিং। অমৃতা এবং সুরিতা নিশ্চয়ই এর মধ্যে এরকম করে বলবে, কারণ আপনার মনে আছে যে ধরেন আমরা ট্রাম্পের আগে যেসব প্রেসিডেন্টকে দেখেছি, ধরেন বারাক ওবামাকে দেখেছি, বা তার আগে ক্লিন্টনকে দেখেছি, আমরা বুশ জুনিয়রকে দেখেছি। ক্লিন্টন এবং বারাক ওবামাকে বলা হয় যে খুব উদারনৈতিক, কিন্তু ক্লিন্টন বা বারাক ওবামার আমলেই আপনি দেখবেন ইন্টারেস্টিং ডিসিশন তারা নিছে। সেই ইন্টারেস্টিং ডিসিশনের মধ্যে ছিল যে তারা একবার পারভেজ মোশাররফকে সাপোর্ট করেছে, যে পারভেজ মোশাররফ আসলে ক্ষমতা দখল করেছিলেন পাকিস্তানে, আবার একই সঙ্গে নেপালে কেন আসলে খুব গণতন্ত্র হচ্ছে না সেগুলি নিয়ে তারা কথা বলেছে। আমেরিকান ডিকশনারিটা আসলে অদ্ভুত, দেশের নাম পাল্টানোর সঙ্গে গণতন্ত্র শব্দের মানেও পাল্টায়। তাহলে আমেরিকার হিসাবটা আমেরিকার মতো করে, এবং আমার কাছে মনে হয় না যে এই অঞ্চলে আমেরিকা একজন প্রোভেন বন্ধু এখন পর্যন্ত গত 20-25 বছরে ঠিক করে নিয়েছে, যে হচ্ছে ভারত। এই ভারতের বাইরে গিয়ে আমেরিকা নতুন করে কাউকে বন্ধু বা শত্রু বানাবে এটি আমার কাছে মনে হয় না। সুতরাং সাউথ এশিয়ার ক্ষেত্রে আমেরিকান সাউথ এশিয়ান নীতির বড় কোনো পরিবর্তন আসতে পারে বলে আমার মনে হয় না। আমরা একটু অমৃতা বা সুরিতার কাছেও এটি নিয়ে কথা বলতে পারি, আপনিও নিশ্চয়ই মন্তব্য করতে পারেন, কিন্তু আমি বড় কোনো নীতি পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখি। আমি আসলে বড় নীতি পরিবর্তন হবে সেটাও আশা করছি না। আমি একটু মনে করছি যে প্রেশারটা যেটা নাই হয়ে গেছিল সেটা হয়তো একটু থাকবে। আমার মনে হয় না বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এখন, কারণ নতুন বন্ধু বা নতুন শত্রু, আবারও আমি বলি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন আমি বুঝতে পারবো না। প্রেসিডেন্টের মন বলে আসলে কিছু নাই। প্রেসিডেন্টের মনগুলিকে কিছুটা সিনেটের কাছে, কিছুটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের কাছে, টোটাল কংগ্রেসের কাছে এবং কিছুটা সুপ্রিম কোর্টের কাছে কিছুটা বন্ধক দিয়ে রাখতে হয়। এবং ওর এত কিছু চিন্তা করারও কিছু নাই। ওর ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, বাইরে থেকে সিআইএ সবকিছু মিলা ওর বাংলাদেশ নিয়ে চিন্তা করার জায়গাটা এটা অন্য জায়গা থেকে নির্ধারিত হবে, প্রেসিডেন্টের মন থেকে না। সুতরাং বাইডেন নতুন কোনো সিদ্ধান্ত নেবেন সেটা আমার কাছে খুব মনে হয় না। পররাষ্ট্র সচিবের পাবলিকলি বলা কোনো মন্তব্য থেকে যদি আপনি কোনো কিছু বুঝতে চান, তো সেটি আসলে সবসময় মানে সেটা বিটুইন দ্য লাইন্স আসলে অনেক কথা থাকে, এবং সেটি নিশ্চয়ই ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। আমার শেষ এটা হচ্ছে, দর্শকরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ক্যামেরার পেছনে আরাফাত ছিলেন, বিশ্লেষক হিসেবে জাহিদ ছিলেন, যিনি আমাদেরকে আজকে আইনের ব্যাপারগুলি দেখিয়েছেন। বাইডেনের এগিয়ে আসা সম্পর্কে ওবামা এবং অন্যান্যদের ভূমিকা নিয়ে কথা বলেছেন। সুরিতা, আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দিয়ে এবং আমাদের সবার পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের।